আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মনোরঞ্জন আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দুটো খবর নিয়ে আজকে আলোচনা করবো। এক হচ্ছে ট্রাম্পের ভিজিট এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে। আগে বলি ট্রাম্পের ভিজিট নিয়ে। আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসছেন। হেডিংয়ে লেখা ছিল আসছেন, কিন্তু ভেতরে লেখা ছিল তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে 72 ঘন্টা হয়ে গেল, ভারতের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সাড়া শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাম্প এই নিয়ে 3বার, আগে 2বার করেছেন, এই নিয়ে 3বার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত সে ব্যাপারে কোন ইতিবাচক সাড়া, যাকে বলে যে আপনারা আপনি আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি বৃহৎ শক্তি, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম কোন রকম সারা শব্দ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত। কাল পরশু কি হবে তা আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, ওই যে বলেছিলাম না, একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে আবার বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে। মোদিজি ঘা খেয়েছেন, দগদগে ঘা, সেটা কিন্তু তাড়াতাড়ি উনি ভুলবেন না। কারণ উনি জানেন যে এইটা হচ্ছে আমার সফট কর্নার, এটাকে ক্যাশ করতে চাইছে আমেরিকা, তারপরে আবার নতুন করে খেলা শুরু করবে। মানে আবার সেই সেন্ট মার্টিন, তারপর আবার সেই আমরা আরাকান করিডোর, এগুলো নিয়ে আবার শুরু করে দেবে। তখন যেহেতু ভারতবর্ষকে সাহায্য করেছে ভারতবর্ষের পক্ষে, তখন মানে বাধা দেওয়া এটা তখন মুশকিল হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় কূটনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ একটু ভেবে চিনতে দেখছে যে কতটা জলে আমরা আছি, কতটা ডাঙায় আমরা আছি, অর্থাৎ কতটা বিশ্বাসযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাকে কতটা বিশ্বাস করতে পারি। এই টানাপোড়েনে এখন আলোচনা চলছে, কিন্তু তার কোনো মানে পজিটিভ খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। ইতিমধ্যে যে 30-1 তারিখে মার্কো রুবিওর যে আসার কথা ছিল, সেটি বাতিল হয়েছে। এরকম খবর একটা পাওয়া গেছে, সেটি বাতিল হয়েছে। তিনি এখানে আসছেন না, তিনি অন্য কোথাও একটা যাচ্ছেন, বিদেশ লেখা হয়েছে, তিনি নর্থ আফ্রিকার ওদিকে কোথাও একটা যাবেন, ওখানে কিছু তার কাজ রয়েছে। ফলে যেহেতু আমার মনে হয় যে 3 দিনে কোন রকম সারা শব্দ পাওয়া গেল না, তাই আর আগ বাড়িয়ে মার্কো রুবিওকে হয়তো ট্রাম্প পাঠাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা তো বোমাটি মেরে দিয়েছেন। বোমাটি মেরে দেওয়ার পর এখন সারা পৃথিবীতে সাড়া পড়ে গিয়েছে। শেখ হাসিনার কাছে 256টি কাগজ এবং তার যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে তার সমস্ত কপি এসে পৌঁছেছে। 256, অর্থাৎ 256টি কাগজে এই সমস্ত খবর টবর বেরিয়েছে। সারা পৃথিবী এখন ভাবছে যে এটা এখন কি করে সম্ভব।
এখন বিএনপি কি ভাবছে? বিএনপি এবং জামাত, বিএনপি এবং জামাত কিন্তু ভীষণ রকম দোলা চলে, ভীষণ রকম। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। কারণ ইতিমধ্যে ভারতের কাছে বারবার উনি প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ঢুকতে চান, ওরা যদি বা বারণ করে, তাহলে পরে মুখ দেখাবার জায়গা থাকবে না। আর শেখ হাসিনা যদি ঠোকেন, তাহলে ঝটপট তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমাদের তারেক রহমান। সে সাহসও তার হবে না, কারণ সারা পৃথিবীকে উনি জানিয়ে দিয়েছেন। এখন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তারেক রহমানের মতো এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র, যার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তেমন নেই, একমাত্র পাকিস্তান, তুর্কি আর চীন ছাড়া। কিন্তু চীনের কথাই বাদ দিচ্ছি, চীন কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। কারণ চীন তার স্বার্থ আগে দেখে। চীন আমাদের সঙ্গে সমস্ত গোলমালগুলো, মানে সীমান্ত গোলমালগুলো মিটিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম। এখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনি এসেছিলেন, দুদিন কাটিয়ে গিয়েছেন, নানান রকম কথা হয়েছে। তার মধ্যে রিক আছে, আরআইসি আছে, তার মধ্যে ব্রিক্স আছে। এই দুটো গঠন তো হচ্ছেই। আর এখানে রয়েছে রাশিয়া, আবার একসঙ্গে দুজনে মাসের নভেম্বর ডিসেম্বরে আসবেন, সেটাও আমি বলেছি। ফলে এই ছুটকো ছাটকা ব্যাপারে ঢুকে চীন নিজের অস্তিত্ব সংকটে ফেলবে না। কারণ মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আরাকান আর্মির সঙ্গেও কিন্তু তাল মিলিয়ে চলছে চীন। কোন পক্ষকেই কিন্তু খেপাচ্ছে না, যা স্থিতাবস্থা রেখে দিয়েছে। চীন অত্যন্ত বুদ্ধিমান, খুব ঘোরেল চীন। ফলে ওই ছোট বাংলাদেশের এতে পড়ে জড়িয়ে, বাংলাদেশের ব্যাপারে জড়িয়ে নিজের অবস্থা ঢিলে করা এবং ভারতকে দূরে সরিয়ে রাখা, বিশেষ করে ভারতের বাজার যখন ধরতে হবে, ভারতের কি বলে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নত করতে হবে। 10 বছর বাদে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত ঠিক হয়েছে 10 বছরের জন্য সমস্ত কিছু ঝুড়ি চাপা থাক। আমরা যা করব নিজেরা করব, নিজেরা ঠিক করে নেব। এখন বিএনপির হয়ে গেছে খুব মুশকিল, জামাতের হয়ে গেছে খুব মুশকিল। জামাতের একটা শক্তি রয়েছে, বিএনপির যে মাঠের শক্তি, তার থেকে জামাতের শক্তি কিন্তু বেশি। এই যে জুলাই আগস্টে যত মিছিল হয়েছিল, সবই তো জামাত লোক সাপ্লাই দিয়েছিল, ছেলেপিলে সাপ্লাই দিয়েছিল। এই জামাত এবং বিএনপি এখন এত অত্যাচার করেছে, আমি বলেছিলাম না, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে। ইউনূস যা যা করেছে এরা সেগুলোই করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঢপ ঢপ মারে ইউনূসের বিরুদ্ধে, সালাউদ্দিন সাহেব ঢপ মারেন, এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, আর আদতে কিছুই নেওয়া হবে না। মানে শিক্ষার এপিঠ আর শিক্ষার ওপিঠ, কিছুই হবে না। ফলে এখন পুরোটা নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। আমরা জানি যে আজ করতে পারি যে যেদিনকে শেখ হাসিনা ঢুকবেন বলবেন,
সেদিনকে তার 3 দিন আগে থেকে সমস্ত কারফিউ জারি করে দেবেন। এখন হয়তো চিড়েমুড়ি নিয়ে সবাই হাঁটতে শুরু করলো, কত দূর এসে পৌঁছাবেন, পথে পথে যদি আটকে দেয়। তারপরে নানান রকম আশঙ্কা রয়েছে। আমাদের এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে কিছু গুপ্ত জামাত রয়েছে, সেগুলো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তুই মরিস না কেন, হাসিনা কোনোদিনই ফিরবে না, তুই হাসিনার সঙ্গে আসিস, সব তুই করে। মানে সম্মান টম্মান দেখানো ছেড়ে দিন, তাদেরকে দেখলে বোঝা যায়, মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে এগুলো হচ্ছে গুপ্ত জামাত। চিন্তা হচ্ছে এই গুপ্ত জামাতকে নিয়ে। যখনই উনি বলবেন যে আমি অমুক জায়গা দিয়ে ঢুকবো অথবা ঢাকায় অমুক তারিখে ট্রেনে করে নামবো, আওয়ামী লীগের লোকেরা জানবে। আওয়ামী লীগের লোকেরা জানলে পরে এই গুপ্ত জামাতরাও জানতে পারবে, গুপ্ত জামাতরা জামাতকে জানিয়ে দেবে, আর জামাত তখন থেকে সহিংসতা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার। সুতরাং বললাম, আমি গতকালকে বলেছি যে একটা স্রোত একদিকে যাচ্ছিল, উনি ঘোষণা করে, আচমকা ঘোষণা করে দিয়ে পুরো উল্টো স্রোতে এখন ভাবতে হচ্ছে ভারতবর্ষকে। উল্টো স্রোতে ভাবনা ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এতে কিন্তু চলে। কখনো কিন্তু মানে একটা প্ল্যানের মধ্যে থাকে না। একটা প্ল্যান ফেল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান তারা কিন্তু কাজ করে দেয়। আর সে প্ল্যানটা কি সেটা আমরা জানি না, আমরা সেগুলো পরে হয়তো জানতে পারবো। বারবার ফোন করে এই লোকটা, আমি মহা মুশকিল, এই ব্লক করার ছাড়া উপায় থাকবে না। একজন মানুষ থাকে যে আমি বারবার কেটে দিচ্ছি, তা সত্ত্বেও বারবার ফোন করে যাবে, এত অবুঝ। তো যাই হোক, কি বলছিলাম ভুলেই গেলাম। তো সেক্ষেত্রে ভারতবর্ষ শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি আগে থেকে কিছু বলবেন না, ভারতবর্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে। সেটা কিভাবে হবে না হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শেখ হাসিনা বলেছেন উনি ফিরবেন, তো ফিরবেন এবছর, সেটা যেভাবেই হোক ফিরবেন। হয় ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী তাকে পৌঁছে দিয়ে আসবে, নয় এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে সেনাবাহিনী এসে তাকে নিয়ে যাবে এবং তার সুরক্ষার ব্যবস্থা করবে। নাহলে আস্ত রাখবো না, ওই গতকালকে বলেছিলাম আস্ত রাখবো না, এরকম একটা হতে পারে। একটা বিভিন্ন অঙ্ক কষা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে, হয়তো ডিসেম্বরের আগেই, আমার তো মনে হয়, আমি বলেছিলাম 2 মাস, আমার তো মনে হয় আগস্টেই বলে রেখে দিন, আগস্টের দিকে আমার মনে হয়। এখন মনে হচ্ছে পরবর্তীকালে হয়তো আগস্ট সেপ্টেম্বর হতে পারে। এখন যা অবস্থা, যা শুনতে পাচ্ছি, যা বলতে পারবো না আমি, তাতে আমার মনে হয় আগস্টই হচ্ছে আপনাদের মুক্তির সময়। আপনাদের মুক্তি সূর্য আবার উঠবে। শেখ হাসিনা দেশে ফিরলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে, অর্ধেক লোক ভেঙে যাবে আর অর্ধেক লোক পালিয়ে দেশ ছাড়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। মানে পৃথিবীতে যদি আপনি নিরীহতম প্রাণী বলেন, তাদের মধ্যে সব থেকে নিরীহ প্রাণী হচ্ছে এই ধরুন পাখি শ্রেণীর। তার মধ্যে উপকারী যে প্রাণীটি কি, সে হচ্ছে মুরগি।
বা হাঁস বলুন, হাঁস মুরগি হচ্ছে প্রকৃত উপকারী, কারণ তাদের ডিমটা পুষ্টিকর এবং মানে ছোট প্রাণীর ক্ষেত্রে আমি বলছি, বড় তো গরু টরু অনেক রয়েছে, কিন্তু সেই প্রাণীর যে ডিম তা যে ভয়াবহ হয়ে দাঁড়াবে তা এখন কল্পনা আগে কেউ করতে পারেনি। আপনি পশ্চিমবঙ্গের বাজারে যান, 10টার পরে ডিম উদাও, দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে, ডিম পাওয়া যাচ্ছে না, ডিম সব ক্রেট করে করে নিয়ে চলে যাচ্ছে, আর পাবলিক ওই ক্রেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীদের বাড়ির সামনে, বেরোলে ডিম মারব। এখন ডিম ভীতি, একটা নিরীহ প্রাণীর ডিম পুষ্টিকর খাদ্য, তার যে ভয় এত, দলে দলে এখন সাংসদ সমস্ত ডিম ভীতিতে, এমএলএ বলুন, এমপি বলুন, রাজ্যসভার মেম্বার বলুন, সব ডিম ভয়ে এখন তৃণমূল ছেড়ে দিচ্ছে, কেউ আর তৃণমূলে থাকছে না। এখন যত আপনার কাউন্সিলর থেকে আরম্ভ করে মস্তান পর্যন্ত যত ধরছে, প্রথমত হচ্ছে হাফ প্যান্ট পরিয়ে, যারা দুর্দণ্ড প্রতাপ ছিল, হাফ প্যান্ট পরিয়ে তাদেরকে রাস্তায় ঘোরানো হচ্ছে কোমরে দড়ি বেঁধে। আর দ্বিতীয় যেগুলোকে একটু বয়স্ক, সেগুলোকে মারধর করতে পারছে না, হাঁটাতে পারছে না, কারণ অর্ধেক খোঁড়ায়, তাদেরকে যখন ভ্যানে তুলছে, উড়ে আসছে ডজনে ডজনে ডিম। এখন কলকাতায় ভালো ডিমের দাম 10 টাকা, যেটা আমরা কিনতাম এই 5 টাকা 50 পয়সা পার পিস, কখনো বড় ডিম হলে সেটা 6.5 টাকা। এরা মোটামুটি এরকম একটা দাম এলাকা ভিত্তিক নির্ভর করে। যে সমস্ত এলাকাতে ফার্ম বেশি আছে সেখানে কম, আর খোদ কলকাতার বুকে দামটা একটু বেশি, কারণ পরিবহন কষ্ট লেগে যায়। এখন 2-4টি ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি, মানে এর মধ্যে একজন হচ্ছেন বিক্রেতা, যিনি ডিম বিক্রি করছেন, আর বাকি যারা আছে তারা হচ্ছে নিক্ষেপকারী, ডিম মারছে। আর এক নেতা আছে, তিনি ভয়ের চোটে না সিআইডি ভবন থেকে ফেরার সময়, তার বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সে বলছে, না এখানে আমি নামবো না, আগে আপনারা দেখে আসুন যে এলাকা ফাঁকা আছে কিনা, আমার বাড়ির দরজা ফাঁকা আছে কিনা। পুলিশ বলছে আপনার তো বাড়ির দরজাতে এসে গেছি, বল না দোতলা উঠে দেখে আসুন, জয়প্রকাশ মজুমদার লেখা আছে, যদি ফাঁকা থাকে এসে খবর দেবেন, তাহলে আমি নামবো। কারণ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্লাস্টিক হাতে করে বা প্লেট হাতে করে ডিম। ভালো নিলে 10, পচা নিলে 20, ভালো নিলে 10, পচা নিলে 20। রেমবালা রেমবালা রেমবালা, হ্যাঁ রেম রেম রেম, চোরকে বার করো, ডিম ফুড়ে যাবে বলছে। আমি নামবো না, আমি ওদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আমরা আছি, আপনি আছেন তাতে হেনস্থায়ী খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না।
জোর করবেন না। যাবো আপনাকে আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। কোনটা আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না, না দাদা আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। এখন ডিম কয় প্রকারের? পায়রার ডিম আছে, কাকের ডিম আছে, কোকিলের ডিম আছে, আর মুরগির ডিম আছে। এখন এই বাকি যেহেতু মুরগির ডিম বাদে যে বাকি যে দুটো ডিম আছে সেই দুটো মানে পাড়া খুব মুশকিল, গাছের একবারে কোনায় কোনায় থাকে, সহজলভ্য হচ্ছে, বাজার থেকে কিনে নাও। তা আমি যেটা বলছিলাম, আজকে বাজারে গিয়ে আমি একজন ডিম চেনাশুনো আছে, তাকে জিজ্ঞেস করলাম, ভাই ডিম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন রে? দাদা কি বলবো, 10টার পরে ডিম পাবেন না, ক্রেট বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে মাল বেশি করে আন। বলে মালের এখন যে খামারি তার কি রোয়াব, তার এখন মাটিতে পা পড়ছে না। তাই বললাম একটু বেশি করে একটু মাল দাও। তো বলছে এবার কি কিলিয়ে আমি কিলিয়ে মোরগকে ডিম পাড়াবো? যা উৎপাদন হচ্ছে তাই তো দিচ্ছি আমি। আগে গরমকালে আমাদের বাজারে হাঁসের ডিম বিক্রি হতো না, কারণ গরমে হাঁসের ডিম তাড়াতাড়ি পচে যায়, দোকানিরা তোলে না। এখন সেই ডিম, এখন বাজারে হাঁসের ডিম প্রচুর। আজ তো সারা সিজনে ডিম দেয় প্রচুর। হাঁসের ডিম আবার হচ্ছে গিয়ে 50 টাকা পার ডিম। আর পচা হাঁসের ডিমের যে গন্ধ, মুরগির ডিমের গন্ধের দ্বিগুণ কি 4 গুণ। পচা হাঁসের ডিমের চাহিদা নাকি হু হু করে বাড়ছে। তা আমি দোকানিকে বিশ্বাস করলাম না, আমি গেলাম হাঁসের দোকানে যে ডিম পাওয়া যায় সেখানে। মুরগির ডিমও বিক্রি হয়, তার দোকানে খালি। তাহলে হাঁসের ডিম আছে? বললো হাঁসের ডিমও নেই। তুমি নাকি 50 টাকা করে বিক্রি করছো পার পিস? বললো হ্যাঁ দাদা, তাই দিয়ে আমি কুলিয়ে উঠতে পারছি না, কারণ খামারি আমার বিক্রি করছে 25 টাকায়। তা আমি এতটা গিয়ে নিয়ে আসবো, 25 টাকা লাভ করবো না? বাজারে ডিমের এই আকাল। এখন নেতারা এদিক ওদিক চাইছেন, মন্ত্রীরা তো বেরোচ্ছেনই না, যারা মন্ত্রী ছিলেন বেরোচ্ছেন না। একজন মন্ত্রী উনি সাহস করে বেরিয়েছিলেন, উজ্জ্বল নস্কর নাকি নাম, তার কি অবস্থা হয়েছে দেখুন। তাকে ডিম মারেনি, ডিমের আকাল, ডিম পায়নি, ডিম মারেনি, কিন্তু তাকে ঘোমটা পড়াবেই। সেও এক দৃশ্য, সেটা একবার দেখুন। কেউ মারবি না, কেউ মারছি এখন আপনি রোজ খবরের কাগজ খুলুন, নতুন সরকার যে 1 মাস হয়েছে, ফার্স্ট পেজে তার জায়গা পায় না, লিডে তার জায়গা পায় না। বিশ্বকাপ চলছে, এখনো লিডে জায়গা আসেনি। একদিন একটা ছবি দিয়েছিল ফ্রন্ট পেজে, তারপর থেকে সব খেলার পাতা ঠেলে দিয়েছে। এখন শুধু তৃণমূলের খবর, কে কতজন ছাড়লো, কাকে ধরলো,
পাঠালো পালালো, অভিষেককে কখন ডাকলো, মমতা কি বলল, এখন এই খবরের রোজ মানে খবরের কাগজ পাতার প্রথম পাতাটা তৃণমূল একেবারে দখল করে দিয়েছে। এতদিন সব ভ্যাঁ পু লাগিয়ে সমস্ত গাড়িতে করে ঘুরেছে আর সমস্ত চুরিচামারি করেছে, এখন পাবলিক পেয়েছে সুযোগ, এখন ডিম মেরে, আর পুলিশ বলছে দেখ ভাই ডিম মারছিস মার, আমাদের গায়ে কিন্তু মারিস না। পুলিশও কিন্তু বাধা দিচ্ছে না, পুলিশের সামনেই করছে, কারণ পুলিশকে তো একদিন ধরে তো মানে কান ধরে উঠবোস করানো হয়েছিল, তাদের তো ধরে ধরে রাখছিল, তারা বলছে মার, ইশারা করে বলছে মার, যায় পাকড়া করে দিচ্ছে। এখন এই অবস্থা চলছে। সামনে 21শে জুলাই আমাদের মমতা ব্যানার্জির কাছে একটা বড় চ্যালেঞ্জ। 2011 সালে উনি জেতার পর থেকে 21শে জুলাই উনি শহীদ দিবস পালন করেন। রাজা কৃষ্ণচন্দ্রের তো নবরত্ন সভা ছিল, তা এনার হচ্ছে গিয়ে নবরত্ন সভা 4 গুণ, মঞ্চে গিজগিজ করত, আর কলকাতার প্রাণ কেন্দ্রে 4-5 দিন ধরে ওই জায়গাটা ব্লক করে রেখে দিত। পুরো ধর্মতলার মতো জায়গায় ভিক্টোরিয়া হাউসের সামনে 3 মাথার মোড় পুরো ব্লক। 7 দিন আগে থেকে মঞ্চ বাঁধা হচ্ছে, মঞ্চ খোলা হচ্ছে 3 দিন ধরে, ওনার প্রোগ্রাম হচ্ছে 1 দিন, টোটাল 8 দিন, কর্মদিবস নষ্ট। এই বছর তো জায়গা পাবে না। আর দিদির দলের যা হাল এখন, আমি তো আগেই বলেছি, অনেক আগে বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের কোনো শাখা নেই, এখন 3-4 গাছা পড়ে আছে, ভাইপো পড়ে আছে, ভাইপোর যাওয়ার কোনো জায়গা নেই, কুণাল ঘোষ পড়ে আছে, সুদীপ ব্যানার্জি একদিন ছিল, শেষ পর্যন্ত সেও চলে গেল, আর রইল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র রাজ্যসভার, এই তো রয়ে গেছে দলের। এখন 21শে জুলাই যদি ওনাকে ময়দানে করতে হয়, সরকার তো জায়গা দেবে না, 3 মাথার মোড়ে ধর্মতলা বন্ধ করতে দেবে না, আর 21শে জুলাই যদি ময়দানে হয় 10টা চেয়ারও তো ভর্তি হবে না। যে 21শে জুলাই মঞ্চে একেবারে হুড়োহুড়ি পড়ে যেত, নবরত্ন 4 গুণ সদস্য, তারা মঞ্চে জায়গা দখল করে বসে থাকত। 21শে জুলাই একটা দিদির পরীক্ষার দিন। 21শে জুলাই 21টা লোক উনি জোগাড় করবেন কি করে, কার মাস্তানরা কেটে পড়েছে, মন্ত্রীরা ঘরের বাইরে বেরোচ্ছে না, আর যেগুলো পালিয়ে যাওয়ার সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে, আলাদা ব্লক তৈরি করে ফেলেছে, তারা বাইরে থেকে বিজেপিকে সমর্থন করবে, কারণ বিজেপি তাদেরকে ভেতরে নেবে না। কারণ আমাদের যে অবস্থা মশাই, এই সমস্ত হয়েছে কিন্তু আপনাদের জন্য, এর জন্য কিন্তু আপনারা দায়ী। এই পথ দেখিয়েছেন কিন্তু আপনাদের আওয়ামী লীগের ওই সে আক্তারকে ডিম মারা, ওইটা সমাজ মাধ্যমে খুব ছড়িয়ে পড়েছিল। ডিম মারা এমন কোন অপরাধ নেই, এখন সেইটা এখন সংক্রমণের মতো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে, যেখানে যে পারছে ডিম মারছে মজাই। আর সব থেকে পুষ্টিকর খাবারটা আমরা পাচ্ছি না, যাদের দরকার, শেষ পর্যন্ত আমাদেরকে ডিমের আকালে ভুগতে হচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ, তার জন্য দায়ী হচ্ছে
বাংলাদেশ এবং বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের জন্য আজকে আমরা ডিম খেতে পারছি না। আমাদের কাছে আপনাদের মার্জনা চাওয়া উচিত যে আপনারা ওই পথ আমাদেরকে দেখিয়েছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।